মস্কো থেকে পাঠানো সাম্প্রতিক বার্তাটি কেবলই কূটনৈতিক সৌজন্য, নাকি ঢাকার দিকে তাক করে ধরা কোনো অদৃশ্য আগ্নেয়াস্ত্র? আজ রাশিয়া যে ভাষায় বাংলাদেশকে সতর্ক করেছে, তা কি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্তের উপর সরাসরি হস্তক্ষেপ নয়? এই প্রশ্নটাই এখন দেশের সর্বত্র ঘুরপাক খাচ্ছে। ইউক্রেনের দৃষ্টান্ত টেনে মস্কো স্পষ্ট করে দিয়েছে, এমন কোনো পদক্ষেপ যেন বাংলাদেশ না নেয় যা ভারতের স্বার্থে আঘাত হানে। সহজ কথায়, দিল্লিকে অসন্তুষ্ট করা যাবে না, কিন্তু প্রশ্ন থেকে যায়, কে ক্ষমতায় আসবে, কার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হবে, এসব কি এখন ক্রেমলিন বা সাউথ ব্লক ঠিক করে দেবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার ভারত নিজে সামনে না এসে তার বহুদিনের কৌশলগত মিত্র রাশিয়াকে ব্যবহার করছে। কেন হঠাৎ করে বাংলাদেশকে দ্বিতীয় ইউক্রেন বানানোর ভয় দেখানো হচ্ছে? দিল্লির নেপথ্য নকশায় কি পুলওয়ামা বা ইউক্রেন ঘরানার কোনো আগ্রাসী ছোঁয়া আঁকা হয়েছে? আজ আমরা খতিয়ে দেখব এই হুমকির পেছনের সম্পূর্ণ চিত্র এবং বোঝার চেষ্টা করব কেন এই মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের ইউটার্ন নেওয়া জরুরি হয়ে পড়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ব্রিফিংগুলো বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট। আগের সেই বন্ধুত্বপূর্ণ সুর নেই, কথার ভঙ্গিতে এসেছে কঠোরতা, বারবার টেনে আনা হচ্ছে ইউক্রেন প্রসঙ্গ। এর তাৎপর্য কি? এর মানে হলো ইউক্রেন যেমন পশ্চিমা জোটে গিয়ে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছিল, বাংলাদেশে যেন তেমনভাবে অন্য কোনো বলয়ে গিয়ে ভারতের জন্য ঝুঁকি না হয়ে দাঁড়ায়। অর্থাৎ বাংলাদেশকে ভারতের ছায়াতেই থাকতে হবে, ঠিক যেভাবে টানা 17 বছর শেখ হাসিনার আমলে দেখা গেছে। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, বাংলাদেশ কি কারো সীমান্তে সেনা মোতায়েন করেছে, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নিয়েছে? তাহলে এই হুমকি কেন? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ভারত বর্তমানে কূটনৈতিকভাবে কোণঠাসা। প্রতিবেশী রাষ্ট্রগুলোতে তাদের প্রভাব দ্রুত ক্ষয়ে যাচ্ছে। এই শূন্যতা ঢাকতেই তারা রাশিয়াকে সামনে এনে বাংলাদেশকে চাপে রাখার পথ বেছে নিয়েছে। ভারত যা সরাসরি বলতে পারছে না, সেটাই রাশিয়ার মুখ দিয়ে বলানো হচ্ছে। একেবারে সোজা ভাষায় নিজে বকা না দিয়ে বড় ভাইকে দিয়ে ধমক দেওয়া। এটা দিন দিন পরিষ্কার হচ্ছে যে ভারত বাংলাদেশকে একটি স্বাধীন প্রতিবেশী নয়, বরং একটি বাফার জোন বা আজ্ঞাবহ রাষ্ট্র হিসেবেই দেখতে অভ্যস্ত। আর রাশিয়া সেই লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছে। আমরা স্বাধীনতার পর থেকে বলে আসছি, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই নীতি ছিল রাষ্ট্রীয় দর্শনের ভিত্তি। কিন্তু বর্তমান বাস্তবতার এই নীতি কি আত্মঘাতী হয়ে উঠছে না? যখন প্রতিবেশীরা প্রকাশ্যে আপনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তখনও কি আপনি ফুল নিয়ে নির্লিপ্ত বসে থাকবেন? রাশিয়া যখন কার্যত ভারতের হয়ে কথা বলছে, তখন বাংলাদেশের প্রয়োজন অবিলম্বে শক্তিশালী কৌশলগত ব্যাকআপ। বিশ্লেষকদের ভাষায় এখন আর নিরপেক্ষ থাকার বিলাসিতা নেই, সবার বন্ধু থাকার জায়গা আর বাস্তবসম্মত নয়। আমাদের সত্যিকারের সামরিক ও অর্থনৈতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক গভীর করতে হবে। এখানে দুটি স্পষ্ট ফ্রন্ট সামনে এসেছে। প্রথমত, আঞ্চলিক সামরিক ফ্রন্ট, চীন ও পাকিস্তান। ভারতের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে এই দুই দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা ছাড়া বাংলাদেশের সামনে বাস্তব কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ফ্রন্ট, তুরস্ক ও যুক্তরাষ্ট্র। ড্রোন প্রযুক্তি, আধুনিক সামরিক কূটনীতি এবং বৈশ্বিক লবিংয়ের জন্য এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এখন সময়ের দাবি। কারণ বাস্তবতা হলো, তারা ভারতের প্রতি অন্ধ সমর্থক নয়। শত্রুপক্ষ যখন আর মুখোশ না পরে সরাসরি মাঠে নেমেছে, তখন বাংলাদেশেরও কূটনৈতিক ভদ্রতার খোলস ছাড়ার সময় এসেছে। যুদ্ধের দামামা যদি সত্যিই বেজে ওঠে, আমাদের পররাষ্ট্র দপ্তরের প্রস্তুতি কতটা? এই প্রেক্ষাপটে বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে সচেতন মহলে। এই সংকটাময় সময়ে প্রয়োজন একজন প্রকৃত ওয়ার টাইম ডিপ্লোম্যাট, যিনি বেইজিং থেকে ওয়াশিংটন, ইসলামাবাদ থেকে আঙ্কারা সব দরজায় একসাথে কড়া নাড়তে পারবেন। অনেকের মতে বর্তমান নেতৃত্ব এই উচ্চ চাপ পরিস্থিতি সামলানোর জন্য যথেষ্ট সক্ষম নয়। এখন দরকার একজন দায়িত্বশীল, যাকে স্পষ্টভাবে বলা হবে, দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় নয়, প্রয়োজন হলে দুনিয়ার শেষ প্রান্তে ছুটুন। বাস্তবতা স্বীকার করতে হবে, বাংলাদেশের অর্থনীতি ভারতের মতো দীর্ঘ যুদ্ধ বহনের জন্য প্রস্তুত নয়। তাই যুদ্ধ এড়াতে এবং সার্বভৌমত্ব রক্ষায় এখন কূটনৈতিক চ্যালেঞ্জগুলো সক্রিয় করতে হবে। দেরি হলে মূল্যটা হবে ভয়াবহ। রাশিয়ার এই বক্তব্য কি নিছক কথার ফুলঝুরি, নাকি এর আড়ালে রয়েছে সামরিক প্রস্তুতির ইঙ্গিত? ভারতের রাফাল বা সুখোই ফ্রাঙ্কার জেটের বিপরীতে আমাদের আকাশ কি সত্যি নিরাপদ? নির্মম সত্য হলো, আমাদের সামরিক সক্ষমতা নিয়ে অনেক অস্বস্তিকর বাস্তবতা আছে, যেগুলো আমরা সচরাচর স্বীকার করতে চাই না। ভারতের সম্ভাব্য ফার্স্ট স্ট্রাইক সামাল দেওয়ার ক্ষমতা কি আমাদের আছে?
আর 1971 সালের 22 নভেম্বর সেই গোপন অধ্যায়ের সঙ্গে আজকের বাস্তবতার মিল কি কাকতালীয়? কূটনৈতিক টেবিল ভেঙে গেলে শেষ কথা বলে অস্ত্র। সত্যি যদি সংঘাত শুরু হয়, বাংলাদেশ কি টিকে থাকতে পারবে? কঠিন সত্য হলো, ভারতের প্রথম আঘাত ঠেকিয়ে পাল্টা জবাব দেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই। প্রশ্ন হলো কেন নেই? 54 বছর কেন আমরা আকাশসীমা সুরক্ষিত করতে পারলাম না? কেন হঠাৎ করে 1971 সালের সেই 22 নভেম্বর আবার আলোচনায়? বিশেষজ্ঞদের মতে ভারত যদি আক্রমণ চালায় তা শুরু হবে আকাশপথ দিয়েই। বাংলাদেশের বর্তমান এয়ার ডিফেন্স ব্যবস্থায় ভারতের আধুনিক যুদ্ধবিমান মোকাবেলা করা অত্যন্ত কঠিন। আমাদের হাতে পর্যাপ্ত আধুনিক অস্ত্র নেই। আকাশ নিরাপদ রাখতে অত্যন্ত 1 ডজন পূর্ণ সক্ষম সুখোই ফ্লাঙ্কার প্রয়োজন। রাফাল বা সুখোই 30 MKI মোকাবেলায় সামনের মাল্টিরোল ফাইটার জেট অপরিহার্য। কিন্তু বাস্তবে আমাদের ভান্ডারে কি আছে? পুরনো F7 বা আপগ্রেডবিহীন MiG-29 দিয়ে কি আধুনিক যুদ্ধ জেতা সম্ভব? সত্য হলো, যদি আমাদের হাতে 1 ডজন শক্তিশালী ফ্লাঙ্কার থাকতো তাহলে রাফালের কথাই উঠতো না। সেটাই যথেষ্ট ডিটারেন্স তৈরি করত, কিন্তু সেই সক্ষমতা গড়ে তুলতে আমরা ব্যর্থ হয়েছি। ফলে ভারত যদি আজ সার্জিক্যাল স্ট্রাইক বা বড় আকারের আগ্রাসনের সিদ্ধান্ত নেয়, প্রথম ধাক্কা সামলে টিকে থাকা কোনো নিশ্চয়তা আমাদের হাতে নেই। অস্ত্রের অভাবের চেয়েও ভয়ঙ্কর হলো নেতৃত্বের অভাব। সমালোচকদের মতে সামরিক ও বেসামরিক নেতৃত্বের একটি অংশ দীর্ঘদিন ধরে নতজানু মানসিকতায় ভুগছে। গত 1.5 বছরে তাদের আচরণ স্পষ্ট। সার্বভৌমত্বের চেয়ে প্রতিবেশীকে সন্তুষ্ট করাই ছিল অগ্রাধিকার। এই দুর্বলতার কারণেই আজ রাশিয়া বাংলাদেশকে চোখ রাঙানোর সাহস পাচ্ছে। তারা দেখছে ঢাকার সিদ্ধান্ত গ্রহণকারীরা বিভক্ত। এই নেতৃত্ব দিয়ে কি যুদ্ধকালীন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? উত্তর স্পষ্ট না। সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে যুদ্ধকে দীর্ঘায়িত করার কৌশল থাকতে হয়। কিন্তু আমাদের নেতৃত্ব কি সেই দীর্ঘ লড়াইয়ের জন্য মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত, নাকি প্রথম আঘাতেই পতন? রাশিয়ার বর্তমান ভূমিকা বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে 1971 সালের দিকে। অনেকেই জানেন 30 ডিসেম্বর যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু লেফটেন্যান্ট জেনারেল A.K.K. নিয়াজি তার বই দ্য বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তানে দাবি করেন প্রকৃত আগ্রাসন শুরু হয় 22 নভেম্বর। সেদিন ভারতীয় বাহিনী গোপনে ঢাকা বিমানবন্দরে হামলা চালায়। নিয়াজির মতে সেটাই ছিল প্রথম ধাপ। ঐতিহাসিকভাবে জানা যায় তখন জামাত ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজম পাকিস্তানে অবস্থান করেছিলেন এবং ওই হামলার কারণেই তিনি ঢাকায় ফিরতে পারেননি, যদিও পরবর্তীতে পালানোর গল্প ছড়ানো হয়। সেই আগ্রাসন টিকেছিল মাত্র 7 দিন। কেন? কারণ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ দখলের নির্দেশ দিয়েছিল। সেদিনও রাশিয়া ভারতের পাশে ছিল অস্ত্র গোলাবারুদ দিয়ে। আজ 2025 থেকে 26 সালে এসে আমরা কি সেই একই চিত্র দেখছি না? ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্ত করছে? এটা কোনো কাকতালীয় নয়, এটা দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ। তাহলে করণীয় কি? বাংলাদেশের সামনে পথ একটাই, কৌশলগত মিত্রতা নতুন করে সাজানো, সবার সঙ্গে বন্ধুত্ব। এই পুরনো স্লোগান আর কার্যকর নয়। চীন ও পাকিস্তানের সঙ্গে সাময়িক সম্পর্ক জোরদার করতে হবে। যৌথ মহড়া, ডিফেন্স প্যাক্ট এখন সময়ের দাবি। একই সঙ্গে তুরস্কের ড্রোন প্রযুক্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী লবিং অপরিহার্য। মনে রাখবেন, রাশিয়া বা ভারত কেউই বাংলাদেশের সার্বভৌমত্বের গ্যারান্টি দেবে না। সেই দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশের কি এখনই চীন পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া উচিত, নাকি নিরপেক্ষ থাকাই ভালো? মতামত দিন কমেন্টে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। ধন্যবাদ।